গড়াচ্ছে পাহাড়। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ১৪৪ ধারা জারি। আজ পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র ও পার্বত্য উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিত না হলে কারো অধিকার সুরক্ষিত নয় বললেন তারেক রহমান। বিপ্লব ব্যর্থ করতেই পাহাড়ে অস্থিরতা, মন্তব্য ফখরুলের। ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করলেন জুলাই আন্দোলনে আহতদের একাংশ। স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি, উন্নত চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টা। দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির ওপর দুর্বৃত্তের হামলা, সদর থানায় মামলা, গ্রেফতার এক জেলা সাংবাদিক ইউনিয়নের নেতা। ৩৩ লাখের কাজ ঠেকেছে প্রায় ৩ কোটিতে। বাংলো সংস্কার কাজ চলছে, দরপত্র ছাড়াই দায় এড়ানোর চেষ্টায় বিদায়ী রাজুক চেয়ারম্যান। চেন্নাই টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে ভারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে স্বাগতিকরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সাথে আছি আমি ফারজানা লিনা। খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন মৃত্যুর ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। শুক্রবার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ ঘটনায় ২ জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে আজ খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি পরিদর্শন করবেন স্বরাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টারা। আপন অপুর ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও ৩ জন মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য শহর রাঙ্গামাটিতেও। জেলায় শুক্রবার সংঘর্ষে মারা যান একজন, আর আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। শুক্রবার সকাল থেকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বেলা ১:৩০টার দিকে রাঙ্গামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এদিন সকালে খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম চত্বর থেকে মিছিল বের করে কয়েক হাজার পাহাড়ি। মিছিলটি শহরের বনরূপা এলাকায় গেলে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে বাঙালিরা। এমন অভিযোগ এনে বাঙালিদের বেশ কিছু দোকানপাট, বনরূপা মসজিদ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে লাঠি সোটা হাতে পাহাড়িদের ধাওয়া করে বাঙালিরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এ সময় বিক্ষুব্ধরা ভাঙচুর চালায় কাঁঠালতলির মৈত্রী বিহারে। আগুন দেয়া হয় বনরূপায় পাহাড়িদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। এর আগে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয় কমপক্ষে ১৫ জন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ৩ পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে পাহাড়ের শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয়। সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতে এবং সবাইকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। সহিংসতার সাথে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় জানানো হয়। বান্দরবনের দুর্গম সীমান্তবর্তী দোপাড়িছড়া সন্ত্রাসী আস্তানায় সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সেখান থেকে অস্ত্র এবং গোলাবারুদ, ড্রোন এবং সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বিশেষ গোয়েন্দা সূত্র জানায়, রুমার দুর্গম সীমান্তবর্তী দোপাড়িছড়া এলাকার কাছে গহীন জঙ্গলে আস্তানা করে একদল পাহাড়ি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করলে সেখানে অভিযানে যায় বিজিবি। এ সময় দোপাড়িছড়ার পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে 2টি অটোমেটিক কার্বাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, 3টি SBBL 21 রাউন্ড তাজা গুলি সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তদন্তের মাধ্যমে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে চলমান উত্তেজনা এবং সহিংসতায় দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর অন্তর্বর্তী জনসংযোগ পরিদপ্তর ISPR। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিন পার্বত্য জেলার নেতৃস্থানীয় ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার অনুরোধ জানায় ISPR। তিন পার্বত্য জেলার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধও জানানো হয়। এর আগে বৃহস্পতিবার খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ এবং গোলাগুলিতে ৩ জন নিহত হন। এর প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করে পাহাড়িরা। এ সময় বাঙালিদের সঙ্গে সংঘর্ষে 1 জন নিহত হয়, আহত হন অন্তত 50 জন। এরপর 2 জেলা শহরে 144 ধারা জারি করে প্রশাসন। রাষ্ট্র সমাজে নিজ নিজ অধিকার রক্ষায় ভোটাধিকার কার্যকর অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কারো অধিকার সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেন তিনি। বিপ্লবকে ব্যর্থ করতে সাম্প্রদায়িক হামলা এবং পাহাড়ে অস্থিরতা তৈরির মতো পরিকল্পনা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকলেই সমান অধিকার নিয়ে বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, সুতরাং আজকের জন্মাষ্টমীতে এটা শুভ সূচনা হোক। এ সময় বিপ্লবকে ব্যর্থ করার চক্রান্ত রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই এবং দুঃখজনকভাবে এটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি। ইন্ডিয়ান জার্নালিস্টরা এসছে দলে দলে, সবাইকে একটা কথা বলার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। লোভ লাভের জন্য অথবা রাজনৈতিক হীনস্বার্থ হাসিলের জন্য পতিত স্বৈরাচার সাম্প্রদায়িক ঘটনা ঘটালেও তা সুষ্ঠু তদন্ত হয়নি বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতা লোভীদের কাছে সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ নিরাপদ নয় বলেও হুঁশিয়ার করেন তিনি। এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না, কেন তদন্ত হলো না। অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য, দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। তারেক রহমান বলেন, ব্যক্তি অধিকার রক্ষায় নিশ্চিত করতে হবে মানুষের ভোটাধিকার। নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকারও সবার। নিরাপত্তা পাবার অধিকার সবার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন স্বৈরাচার পতন আন্দোলনে আহতদের একাংশ। এর আগে শুক্রবার বিকেলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সাক্ষাৎ শেষে বেরিয়ে তারা জানান, ডক্টর ইউনূস তাদের পুনর্বাসন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। রাহাতের রিপোর্ট। জুলাই আন্দোলনে আহতদের এখনো অনেকেই রয়েছেন চিকিৎসাধীন। সহস্রাধিক এই আহতদের জন্য 100 কোটি টাকা অনুদান নিয়ে যাত্রা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
কিন্তু সুস্থ না হওয়া অনেকেই এখনো সন্তুষ্ট নন তাদের বর্তমান অবস্থা নিয়ে। তারই প্রেক্ষিতে শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জমায়েত হন আহতদের একাংশ। তুলে ধরেন তাদের ক্ষোভ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে খোঁজ করতে পারেন, প্রায় 700 থেকে 800 আমি জানতে পেরেছি চিকিৎসা নিয়েছিল, বর্তমান চিকিৎসাধীন আছে ভর্তিতে 50 থেকে 60 জন। আপনারা যদি নিজ চোখে দেখতেন তাহলে এবার বুঝতেন ভাই, এই বন্দুকের গুলি মাথায় নিয়ে দৈনিক রাতে যে ঘুমাচ্ছি এটা একমাত্র উপর আল্লাহ এবং যার হয়েছে সে নিজে বলতে পারে। এ সময় সেখানে উপস্থিত থাকা কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান জানান, স্বৈরাচার পতন আন্দোলনে আহতদের পুনর্বাসনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। ক্লোজ বন্ধুরা আছে, ছোট ভাইরা আছে, এরা কিন্তু সারাটা দিন কাজ করে। সর্বপ্রথম তো আমার দেখতে হবে যে আমি কি পদ্ধতিতে কাজগুলো করব, সেই পদ্ধতি ঠিক করতে 2-1 দিন টাইম লাগে। এরপর ওই পদ্ধতিতে কাজগুলো করা, এরপর ওই জিনিসটা এখন যেটা আছে ভেরিফিকেশন স্টেজ, এই ভেরিফিকেশনটা কমপ্লিট করা। কিন্তু আসলে আমরা তো আর এআই না, আমরা মানুষ, আমাদের কিছুটা সময় দরকার, কিছুটা কাজ দরকার। আজকে যখন আমরা শুনছি যে তারা এখানে আসছেন, আমরা কিন্তু আসছি যে কথাগুলো শুনতে, তারা কিন্তু আমাদেরকে প্রথমে অবগত করেননি, তারা সরাসরি এখানে এসেছেন। তারা যদি হয়তো আমাদেরকে অবগত করতেন তাহলে হয়তো তাদের এ পর্যন্ত কষ্ট করে আসা লাগতো না, আমরাই হয়তো গিয়ে সরজমিনেও তাদের অবস্থাগুলো শুনতে পারতাম। এ সময় সেখানে থাকা হেলথ টিমের সদস্যরা জানান, আহতদের মধ্যে যাদের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন তাদের বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। কার পরিবারে কতটুকু টাকা পয়সা দরকার এটা ভেরিফাই করে তার চাহিদা অনুযায়ী আমরা আর্থিক সহযোগিতার বিষয়টা দেখবো। আর অনেকে দেখা যায় যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন তার শারীরিক অবস্থা অনুযায়ী তার কর্মসংস্থান বিষয়। এখন সিএমএইচকে এখানে হাইয়েস্ট অথরিটি দেওয়া হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। যাদের বাইরে পাঠানোর প্রয়োজন তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা অবজারভেশনের মধ্যে রেখেই উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থার বিষয়টা এনশিওর করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে আহতদের প্রতিনিধি দল জানায়, প্রধান উপদেষ্টা তাদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন। আমরা ওনাদেরকে কথাগুলো জানাইছি, ওনারা বলছেন যে ইমিডিয়েটলি করবেন, আর সরাসরি বলছেন যে আমাদেরকে কিছু নাম্বার প্রোভাইড করে দিলেন যে তোমরা এখানে সরাসরি কথা বলবা। হ্যাঁ, আমরা যেগুলোর জন্য আসছিলাম স্যারের সাথে, ডক্টর ইউনুস স্যারের সাথে কথা হলো, আসিফ নজরুল স্যারের সাথেও কথা হলো। ওনারা আমাদের আশ্বস্ত করছে যে হ্যাঁ তোমাদের এগুলো করা হবে। হসপিটালে যে বিভিন্ন সমস্যা ছিল এগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে, যে অভিযোগগুলো আমরা দিছি, ওরা দ্রুত পদক্ষেপ নেবে। সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জুলাই আন্দোলনে আহতদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনকে পিটিয়ে আহত করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন গাজী টেলিভিশনের ক্যামেরা পার্সন আরিফ হোসেনও। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে, পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। দুর্বৃত্তদের হামলায় আহত দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন। শুক্রবার বিকেলে জেলার মিশনপাড়া এলাকায় তার উপর এ হামলার ঘটনা ঘটে। বিল্লালকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে 5-6 জন গুরুতর আহত করে। পরে তাকে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। হামলার শিকার সাংবাদিক বিল্লাল হোসেন জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে মিশনপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে গাজী টেলিভিশনের ক্যামেরা পার্সন আরিফ হোসেনের সঙ্গে চা খাচ্ছিলেন তিনি। তখন সন্ত্রাসীরা অতর্কিতে তাদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। 5 থেকে 6 জন লোক সামনে আসছে, তাদের 2 জন হাতে লাঠি ছিল। একজন বলে উঠলো, তুই সাংবাদিক না? আমি উত্তর দিলাম হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে বলে উঠলো, তুই কত বড় সাংবাদিক, তোকে দেখে নেব বলেই 2 জন আমাকে লাঠি দিয়ে পেটালো, হাতে পায়ে বেধড়কভাবে পিটাতে থাকলো। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। নিউজের কারণে হয়তো বা কেউ ব্যক্তি কোনো শত্রুতা কারণ নেই ওর সাথে, তো আমরা চাই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমাদের সহকর্মীর উপর হামলার অবশ্যই যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হয়, যে মামলায় যাদের নাম রয়েছে কিংবা অজ্ঞাতনামা যারা আছে তাদের জন্য খুঁজে বের করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। পুলিশ এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে বলে জানান এ কর্মকর্তা। একজন হামলাকারীকে হাতে নাতে গ্রেপ্তার করি। উক্ত বিষয়ে সাংবাদিক ভাই এজাহার দিলে আমরা এজাহার হিসেবে গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে যুবক হত্যা মামলার আসামি 6 শিক্ষার্থী 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পরে তাদের কারাগারে পাঠান আদালত। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্রেফতারও করা হয়েছে একজনকে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। শুক্রবার দুপুরের দিকেই পুলিশের নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটুনিতে তোফাজ্জেল নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে। আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে এই ন্যাক্কারজনক ঘটনার কারণেই কোনো উকিল বিবাদী পক্ষ নেয়নি। এরা 160 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংঘটিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকেও পিটিয়ে হত্যা করা হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত তোফাজ্জেল হোসেনের দাফন তার নিজ বাড়ি বরগুনার পাথরঘাটায় সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে জানাজা শেষে বাবা, মা এবং একমাত্র ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে তোফাজ্জেলকে। তার জানাজার অংশ নেওয়া এলাকাবাসীর চোখে মুখে ছিল ক্ষোভ আর ঘৃণার ছাপ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতায় হতবাক তারা। নির্মমে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আত্মীয় সহ এলাকাবাসী। কত নিরীহ তোফাজ্জেল মারা যাবে, হয়তোবা যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? এদের যে বিচার কি হওয়া উচিত, কিন্তু আল্লাহ তো বিচার করবি, আর এদেশের মানুষেরাও যেন এটার বিচারটা ঠিক মতন সুষ্ঠুভাবে আদায় করে। তার ভিতরে কোনো 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 আচরণ ছিল না, খারাপ কোনো আচরণ ছিল না। কোনোদিন মদ খায় না, কোনোদিন গাঁজা খায় না, কোনোদিন একবার জুয়া খেলে না। সে খুবই ভালো ছিল। যারা মার্চে ভিডিও ফুটেজে আছে তাদের প্রত্যেককে আইনে আওতায় এনে সুবিচার করা হবে। সেখানে কোনো তাকে যারাই প্রকৃত দোষী তাদের যাতে বিচার হয়। সেনাবাহিনীর অভিযানেও যেন কোনো রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার লক্ষ্মীপুরের ছাত্র সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। সেই সঙ্গে জনসাধারণের কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যাতে আইন হাতে তুলে না নিই, প্রশাসনকে প্রশাসনের মধ্যে কাজ করতে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো। পুলিশের যেটা কাজ সেটা পুলিশকে দিয়ে করাতে হবে, প্রশাসনের যেটা কাজ সেটা প্রশাসনকে দিয়ে করাতে হবে। এই বিষয়টা আমরা যদি সতর্ক থাকি। আর এটা হচ্ছে আইন শৃঙ্খলা দ্রুত ফিরে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আশা করব তারাও অতি দক্ষতার সাথে এই ক্ষমতাটি প্রয়োগ করবেন এবং যৌথ বাহিনীর যে অভিযানগুলো রয়েছে সেখানে যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটি না হয় সেই সতর্কতা যাতে আমরা অবলম্বন করি। আগামীতে ব্যাংকিং খাতের ভঙ্গুর অবস্থা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের ভাবমূর্তি ইতিবাচক হবে বলে আশাবাদী সংগঠনের নতুন চেয়ারম্যান। অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সময়কালে দুর্নীতি এবং অব্যবস্থাপনা সরিয়ে ঘুরে দাঁড়াবার প্রত্যয় জানালেন নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বলেন, বিএবি আর চাটুকারিতার প্রতিষ্ঠান হবে না আগামীতে। ইফতেখার রেজা 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে ছিলেন ব্যাংক খাতের মুকুট পরিহিত সম্রাট। তার আমলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই করতেন মন মর্জি মতো কাজ। গণনায় ধরতেন না বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কেও।
সরাসরি কথা বলতেন সাবেক প্রধানমন্ত্রীর সাথে, তটস্থ রাখতেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের। আর দেশের বিভিন্ন দুর্যোগকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর তহবিল সহায়তার নামে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেন নজরুল ইসলাম মজুমদার। ব্যক্তি স্বার্থের কিছুটা ব্যবস্থা এখানে ছিলই। মেইন টার্গেট যে প্রাইম মিনিস্টার, ওখানে গিয়ে সেই উপঢৌকন নিয়ে যাওয়া আলাপ করে কাজটা করে আসতাম, কিন্তু কলকাতায় যাওয়ার 1 মাস পর একটা সমস্যার সৃষ্টি হলো। কাজে এটা একটা কী ছিল, এটা কনজিকিউটিভ, মানে এটা কি বলা হয় আপনার এই ক্যারি অন প্রবলেমস, প্রবলেম শেষ হতো না আর কি, কিন্তু প্রবলেমের সলিউশন ছিল একমাত্র টাকা নিয়ে দেখা করা। বিভিন্ন নাম দিয়ে অফকোর্স, বন্যা, ফ্লাড, দুর্যোগ, এসব ব্যাপারটা আমাদের সরকারের প্রভাবশালী মহলের আশীর্বাদে প্রভাব খাটিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যদের মতামতের তোয়াক্কা না করে বারবার হয়েছেন ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। কিসের নির্বাচিত? নির্বাচন আমি জানতাম না, মানে ইয়েতে এই সময় অ্যাসোসিয়েশনের কোন সময় নির্বাচন জানতাম না কোনো সময়, খালি পাইতাম যে সো অ্যান্ড সো ইজ সিলেক্টেড বাই চেয়ারম্যান, সো অ্যান্ড সো বাই চেয়ারম্যান। সালমান সাহেব ছিল উপরে, উনি তোই করতেন, উনি মেম্বার ছিল না। সালমান রহমান তো উনি আইবিএসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, উনি অনেক সময় ডিক্টেট দিতেন, সেটাই ফলো করা হইত। ভয়ভীতি দেখিয়ে নিতেন নতুন পুরনো ব্যাংকগুলো থেকে ইচ্ছে মতো টাকা। অনুদানের টাকা প্রধানমন্ত্রীর ফান্ডে দেওয়ার পর বাকি টাকা কি করা হয়েছে জানেন না অ্যাসোসিয়েশনের সদস্যরা। আর অনেক কিছু বলা সম্ভব না, বাকি টাকা কীভাবে খরচ করছে না করছে এটা তো বলা, এটা গভর্নমেন্টের লেভেলের ব্যাপার। এখানে তো যেগুলোতে আমরা গেছি আর কি, টাকাটা তো প্রাইম মিনিস্টারকে দেওয়া হয়েছে, তার ওনার ফান্ডেই দেওয়া হয়েছে। তো এখন উনি যে ব্যক্তিগত কী বেনিফিট দিয়েছেন ওর জন্য উনি জানেন এটা। তো মোটামুটি যা দেখা যায় মার্কেটে খোঁজ নিয়ে জানা যায় যে কিছু কিছু এদিক সেদিক হয়ে গেছে বোধ হয়। ওই টাকা হয়েছে আমি জানি না, বাট ওনারা নিজের কামগুলো করে নিয়েছেন আর কি। নাসা গ্রুপের কর্ণধার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। 33 লাখের সংস্কার কাজ করা হচ্ছে প্রায় 3 কোটি টাকায়, তাও আবার খোদ রাজুক চেয়ারম্যানের বাংলো। আর দরপত্র ছাড়াই সংস্কার কাজ প্রায় শেষের পথে, তাই এখন ঠিকাদারের বিল পরিশোধ এবং কাজ বৈধ করতেই নতুন করে দরপত্র আহ্বান করা হচ্ছে। তবে এসবের কিছুই জানেন না বলে দায় এড়ানোর কাজ করছেন মূলত রাজুকের সদ্য বিদায়ী এই চেয়ারম্যান। গুলশানের এই বাড়িটি রাজুক চেয়ারম্যানের জন্য বরাদ্দ। সবাই এটাকে চেয়ারম্যান বাংলো বলেই জানে। এই বাংলোতেই ওঠার কথা ছিল সদ্য নিয়োগ বাতিল হওয়া ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চুক্তিবদ্ধ হওয়া সংস্থাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের। গেল 5 এপ্রিল নিয়োগ পাওয়ার পরে এই চেয়ারম্যানের জন্য বাংলোটি সংস্কার করে বাস উপযোগী করার উদ্যোগ নেয় রাজুক। একটি কমিটি গঠন করে প্রকৌশল বিভাগ পরিদর্শনে গিয়ে বাংলোটি সংস্কারের জন্য 30 লাখ টাকা সংস্কার ব্যয় নির্ধারণ করে। রাজুকের সভায় ভবনটি সংস্কার করা আর নতুন ডিজাইন করার নির্দেশনা দেয়া হলো, সেটা অমান্য করে সংস্কার কমিটি। করেনি কোনো নকশাও। কমিটির আহ্বায়ক মোস্তাক আহমেদ ও সদস্য সচিব রাহাত মুসলিমিনের মৌখিক নির্দেশনায় কাজ পায় রূপসা অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স NDA। আহ্বান করা হয়নি কোনো উন্মুক্ত দরপত্র। নিয়ম অনুযায়ী বাংলোর সংস্কার কাজ না হওয়া ও অনুমোদন না থাকায় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাউসার রাজুক চেয়ারম্যানের কাছে চিঠি দেন। তবে রাজুক চেয়ারম্যান তার উত্তর না দিয়ে উল্টো চিঠি প্রত্যাহারের চাপ দেন। চেয়ারম্যানের চাপে 9 জুন নির্বাহী প্রকৌশলী চিঠিটি প্রত্যাহার করেন। এদিকে বাংলোর সংস্কার কাজ শেষের দিকে আসায় ব্যয় বাড়িয়ে 2 কোটি 85 লাখ টাকার একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, যা এখনো অনুমোদন পায়নি। দরপত্র ছাড়াই কিভাবে এই ঠিকাদার কাজ পেল আর কেনই বা সংস্কার ব্যয় প্রায় 9 গুণ বাড়ানো হলো, এমন প্রশ্নের উত্তর খুঁজতে দেশ টিভির টিম রাজুক মুখপাত্রের কাছে গেলে তিনি এই বিষয়ে কিছুই জানান না বলে এড়িয়ে যান। পরামর্শ দেন চেয়ারম্যানের সাথে কথা বলার। তার কথা অনুযায়ী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের কাছে গেলে তিনিও কথা বলতে রাজি হননি। এটার ভিতরে অনুসন্ধান সারও তো নতুন, মানে এটা তো আগে থেকে কাজ চলতেছে, এটা বিস্তারিত একটু সারও একটা কমিটি করে তাদের কথা বলার কথা।
চেয়ারম্যানের অগোচরে এমন কাজ করা সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তর জানতে দেশ টিভির টিম মুখোমুখি হয় একজন প্রকিউরমেন্ট বিশেষজ্ঞের। তিনি জানান, চেয়ারম্যানের সুপারিশ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। কেন এই অনিয়ম খোদ রাজুকের মধ্যেই তার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান এই বিশেষজ্ঞ। আর ছিল 30 লক্ষ টাকার বাজেট, রিপেয়ার রিনোভেশন, সেখানে 30 লক্ষ টাকার বাজেট এক্সিড করে 3 কোটি টাকা পর্যন্ত করতে গেছে। সেটা অবশ্যই চেয়ারম্যানের সুপারিশ তার রিকোয়ারমেন্টস অনুযায়ী করছে, তার চাহিদা অনুযায়ী তারা এটা করেছে। এদিকে এখন ই টেন্ডারের মাধ্যমে দরপত্র ছাড়া কাজ দেয়াকে বৈধ করার পায়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করার পর দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ধস দেখা দিয়েছে গাজীপুরের মেঘাই এলাকার নদীর ডানবর্তী ডানতির রক্ষা বাঁধে। এর জন্য এলাকাবাসী নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এতে আতঙ্কিত হওয়ার তেমন কিছুই নেই। ইতোমধ্যেই ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইমুদ্দিনের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে গাজীপুরের মেঘাই এলাকার নদীর ডানতির রক্ষা বাঁধের 70 মিটার এলাকা। সম্প্রতি নদীর ডানতির রক্ষা বাঁধে এ ধস দেখা দেয়। 2015 সালে যমুনা নদী ভাঙন রোধে এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডানতির রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প। বর্তমানে নদীর পূর্ব পাড়ে চর জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত হানছে পশ্চিম পাড়ের তীর রক্ষা বাঁধে। সম্প্রতি পানির প্রবল স্রোত ও ঢেউ বাড়ায় এ বাঁধে ধস দেখা দেয়। এদিকে ভাঙন রোধে সেনাবাহিনীর সহযোগিতায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এটা প্রত্যেক বছরে আমাদের এরকম সমস্যা হয়, যখনই পানি একটু বেশি হয় তখন বাঁধ নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি। এটার প্রতিকার করার জন্য বালু উত্তোলন বন্ধ করতে হবে। তাড়াতাড়ি যদি না সারা হয় তাহলে এই এলাকা ধরে উঠে যাবো, 5-6 এলাকার মানুষজন থেকে নেব না। আমরা কিভাবে থাকা যাবো, কিভাবে শান্তি তো যাবো, সেই ব্যবস্থাটা আমরা চাই। আমরা মনে করেন যে যাতে দেশের মালক দেশেই থাকতে পারি। নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙনটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আমরা আশা করতেছি ফার্দার ভাঙন এক্সটেনশন হবে না, এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করতেছি। যে পর্যন্ত এখানে ভাঙনের রিস্কটা কমে না যায় এই পর্যন্ত আমরা কাজ করব, এবং এলাকার লোকজনকে আমরা আতঙ্কিত না হওয়ার জন্য আমরা আশ্বস্ত করতেছি আমরা এই কাজ ভাঙনটা আমরা কন্ট্রোল করব। পশ্চিম পাড়ে হুমকির মুখে থাকা কয়েকশো পরিবারের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে 5 বছরে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিবগঞ্জের সাবেক এমপি শিমুল এবং তার ভাই পলাশের বিরুদ্ধে। দুজনের হাতেই ছিল বন্দর সিন্ডিকেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসত নির্যাতনের বর্বরতা। অভিযোগ আছে অবৈধ আয়ের টাকা পাচার করেছেন বিদেশে। সহকর্মীদের তারেক রহমানের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। 2018 সালের সংসদ নির্বাচনে জয়ী হয়েই সোনা মসজিদ বন্দরে নজর পড়ে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের এমপি ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ও তার ভাই পলাশের। শ্রমিক থেকে শুরু করে সিএনএফ এজেন্ট ও আমদানি রপ্তানি গ্রুপের সব কমিটিতে নিজেদের পছন্দ মতো লোক বসিয়ে মাতেন লুটপাট ও কমিশন বাণিজ্যে। তাদের থাবা থেকে বাদ পড়েনি বেসরকারি পানামা পোর্টও। ক্ষমতার প্রভাবে সোহেল এন্টারপ্রাইজের মাধ্যমে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে ফাঁকি দিত শত কোটি টাকার শুল্ক। একই কায়দায় কমিশনের বিনিময়ে শুল্ক ফাঁকির ব্যবস্থা করে দিত অন্যদেরও, যার কারণে বন্দরের রাজস্ব আয় নেমে আসে অর্ধেকে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ টাকা পাচার করে বিদেশে সম্পদ গড়েন শিমুল পলাশ। সিন্ডিকেট করে ওনারা চাঁদাবাজি, ধোঁকাবাজি, ওয়ার সিন্ডিকেটে যারা আছে তারাই কিন্তু মনে করেন চাঁদাবাজি করে। আমাদের রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিয়েছে শুধু এদের দূরত্বের কারণে। দুই ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তার উপর চলত নির্যাতন। শিমুল পলাশের দাপটে তার ঘনিষ্ঠরা ছাড়া অন্য কেউ এই বন্দরে ব্যবসা করতে পারেনি। দ্রুত তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। ছাত্র করার জন্য বাকি কোনো সংস্থার সাথে কোনো দিন যৌথ কোনো মিটিং
বা ফল আলোচনা আমাদের সাথে হয়নি। ক্রস করতে করতে আমাদের অবস্থা খুবই খারাপ, নাজেহাল অবস্থা, অনেকে দেউলিয়ার পথে চলে গেছে। 100 থেকে 300 কোটি টাকার মতো দুর্নীতি তারা ভাগবাটোয়ারা দুর্নীতি করে টাকাটা আত্মসাৎ করেছে। অনিয়ম দুর্নীতি তুলে ধরার কারণে আমাকে হয়রানি, এবং শুধু এইটা না, আমাকে তারা ডিজিএফ এর কার্যালয়ে রাজশাহীতে তুলে নিয়ে যায় এবং আমাকে ইন্টারোগেট করে। গণ অভ্যুত্থানের পর সিঙ্গাপুরে পালিয়ে যান সাবেক এমপি শিমুল ও তার ভাই পলাশ। মুঠোফোনে নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন পলাশ। 1 বছর 7 মাসে এমন একটা দিন দেখা হতো যে কোনোদিন আমি কোর্টে গেছি বা কোর্টে কাউকে অর্ডার করেছি, এরকম কোনো প্রমাণ আছে দেখো, খোঁজ নিয়ে দেখো যে আমি এরকম কিছু করেছি কিনা। এখন সব সময় খারাপ যাচ্ছে, মানুষ হয়তো বলতে পারে, এরকম কোনো প্রমাণ দিতে পারবে না। অনিয়ম দুর্নীতি বন্ধ করে এই বন্দরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্প্রতি ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের মতো কোনো স্বৈরাচার যেন এদেশে না আসতে পারে সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে কর্মী সমাবেশে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, ইসলাম বিরোধী অবস্থানের কারণে অতীতে বারবার আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এদিকে আওয়ামী লীগ শাসন আমলে জামায়াত শিবিরে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবি করেছেন জামায়াতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বাড়ানোর জন্য বারবার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। ইতিহাসের অনেক যুদ্ধের ইতিহাসকে ম্লান করেছে আগস্ট বিপ্লব। আমরা এই রক্ত বৃথা দিতে দেব না। আমরা নতুন করে শপথ নেব, আমাদের শহীদগণ, হাজার অধিক মানুষ শহীদ হয়েছে, 1100-র অধিক মানুষ এখনো নিখোঁজ আছে, প্রায় 30,000 মানুষ আহত পঙ্গু হয়ে এখনো হাসপাতালে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, 350 মানুষ চোখ হারিয়েছে, এখনো তাদের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেই রিপোর্ট।